বাংলায় চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। বাংলায় চারটি বিধানসভা আসনে আবার উপনির্বাচন। উপনির্বাচন হতে চলেছে। আপনারা সকলেই জানেন 4 জুন লোকসভা আসনের পুরো ভারতবর্ষ জুড়ে যে ফলাফল প্রকাশিত হয়েছে সেগুলো তো আপনারা দেখেছেন, যাতে এনডিএ সরকার তাদের অর্থাৎ বিজেপি সরকার তারা পুনরায় 2024-এ সরকার গড়েছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে 29টি আসন সংখ্যা পেয়ে ব্যাপক ফল প্রসন্ন করেছে টিএমসি সরকারের দল অর্থাৎ মমতা সরকারের দল। সেখান থেকে 18টি সিট 2019-এ পেয়েছিল বিজেপি, সেখান থেকে 12টি কমে এসেছে এবং কংগ্রেস শুধুমাত্র তাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জিতেছে। মাত্র একটি সিট পেয়ে তারা সান্ত্বনা পুরস্কার হিসেবে তারা মেনে নিয়েছে। তাই এখন আমরা আবারও ভোট শুনতে পাচ্ছি, হয়তো আপনারা অনেকেই জানেন কি জানেন না, কিন্তু আপনারা জেনে নিন এই বিধানসভা উপনির্বাচন হবে 4টি সিটে। এই বিধানসভা উপনির্বাচন হওয়ার মূল কারণ হলো যে যদি ওই বিধানসভার আসনের ক্যান্ডিডেটের মৃত্যু এবং পদত্যাগ এবং অযোগ্যতা বা অন্যান্য কারণে সদস্যের বহিষ্কার জনিত কারণ হয়, তাহলে ওই আসনটি আইনসভার একটি আসন খালি হয় এবং সেখান থেকে 151 ধারা অনুযায়ী সেখান থেকে পুনরায় উপনির্বাচন। আর উপনির্বাচনের 4টি বিধানসভা হলো: 1 রায়গঞ্জ, 2 মানিকতলা, 3 বাগদা ও 4 হচ্ছে রানাঘাট দক্ষিণ। এই 4টি বিধানসভার মধ্যে একটি বিধানসভা হলো রায়গঞ্জ বিধানসভা, যেখানে উপনির্বাচন হতে চলেছে। সেখানে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্তা এবং বিজেপির পক্ষ থেকে মানস কুমার ঘোষ এবং টিএমসির পক্ষ থেকে কৃষ্ণ কল্যাণী। আর এই কৃষ্ণ কল্যাণী আগের অর্থাৎ 2024 লোকসভার ভোটে তিনি একজন টিএমসি প্রার্থী হিসাবে ছিলেন এবং তিনি জয়লাভ করতে পারেননি। অর্থাৎ রায়গঞ্জ লোকসভা এখন দখলে আছে বিজেপির। আর এই বিধানসভা দেখব এবার আমরা 2021 সালে কি রেজাল্ট হয়েছিল। 2021 সালে এই বিধানসভাতে বিজেপি থেকে বিশ্বজিৎ দাস 1,08,000 প্রায় ভোট পায় এবং 49% ভোট পেয়ে তিনি জয়লাভ করেন এবং সেখান থেকে দ্বিতীয় স্থান অর্থাৎ পারিতোষ কুমার সাহা টিএমসির পক্ষ থেকে 98,319 ভোট পায়। কিন্তু এবার 2024 বিধানসভা উপনির্বাচনে সেই একই বিধানসভা আসনে আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখতে পাচ্ছি মোহিত সেনগুপ্তা কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 16% ভোট পেয়ে তিনি তৃতীয় স্থানে থাকার সম্ভাবনা রয়েছে। বিজেপি অর্থাৎ মানস কুমার ঘোষ 32% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কৃষ্ণ কল্যাণী যিনি 48% ভোট পেয়ে প্রায় 38,000 ভোটে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তাহলে বলাই যেতে পারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন এবার টিএমসির দখলে। পরবর্তী হলো মানিকতলা বিধানসভা কেন্দ্র। সেখানে সুপ্তি পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রী, সাধন পাণ্ডের আপাতকালীন মৃত্যুর কারণে তার স্ত্রীকেই পুনরায় প্রার্থী করা হয়েছে এবং তিনার নামে শোনা যায় মমতা ব্যানার্জির তিনি ছোটোবেলার বন্ধু সুপ্তি পাণ্ডে এবং জল্পনা অনুযায়ী আমরা দেখলাম সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছেন এবং বিজেপি থেকে কল্যাণ চুবে এবং সিপিআই থেকে রাজীব মজুমদার। এই বিধানসভা থেকে 2021 সালে দেখেছে যে সাধন পাণ্ডে তিনি জয়লাভ করেন প্রায় 50% ভোট পেয়ে এবং বিজেপি থেকে কল্যাণ চৌবে তিনি 47,000 ভোট পান এবং সিপিআই থেকে প্রায় 13,000 ভোট পায় এবং তৃতীয় স্থানে থাকেন। তা এখান থেকে তিনি সাধন পাণ্ডেই তিনি জিত প্রার্থী এবং তিনার স্ত্রী। দেখা যাক এবার কি হতে পারে। হ্যাঁ, 2024-এ আবার পুনরায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে প্রায় 50% ভোট পেয়ে জয়লাভ করার সম্ভাবনা অর্থাৎ প্রবল সম্ভাবনা রয়েছে, যেখান থেকে বিজেপি প্রার্থী কল্যাণ চুবে 25% ভোট পাওয়ার সম্ভাবনা
বিশেষজ্ঞরা তিনারা মনে করছেন এবারে বিজেপি সেখান থেকে 25% কাছাকাছি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে সিপিআই কিছুটা ব্যাকফুট থেকে এসে 22% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিধানসভাটি পুনরায় টিএমসির দখলেই আবার চলে যাচ্ছে। পরবর্তী হলো বাগদা বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের পক্ষ থেকে অশোক হালদারকে প্রার্থী করেছেন এবং বিজেপির পক্ষ থেকে বিনয় কুমার বিশ্বাসকে। এই বিনয় কুমার বিশ্বাসকে আপনারা জল্পনা শুরু হয়ে গেছে যে তিনি নাকি ভালো প্রার্থী নন, তাই বিজেপির একাংশ তারা ইন্ডিপেন্ডেন্ট পার্টি হয়ে তারা বিজেপির একটা ক্যান্ডিডেট খাড়া করার চেষ্টা করছেন এবং এই নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে এখানকার প্রদেশ বিজেপির অধ্যক্ষদেরকে, অর্থাৎ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এই বিধানসভা কেন্দ্র থেকে মধুপর্ণা ঠাকুরকে টিএমসির পক্ষ থেকে প্রার্থী করেছেন। তিনি ইয়াংস্টার, একদম ইয়াং হিসাবে তিনাকেই মুখ বেছে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভা থেকে 2021 সালে বিশ্বজিৎ দাস বিজেপি থেকে 1,08,000 ভোট পায় এবং তিনি 49% ভোট পেয়ে জয়লাভ করে। দ্বিতীয় স্থানে থাকে পরিতোষ কুমার সাহা, তিনি 98,000 প্রায় ভোট পায় এবং দ্বিতীয় স্থানে থাকে। অল্প কিছুটার জন্য হলেও তিনি হেরে যান এবং এই বিধানসভা 2024 সালে কাদের দখলে হতে চলেছে? 2024 সালে এই বিধানসভাটি 2024 সালে জনমত সমীক্ষা অনুযায়ী অশোক হালদার কংগ্রেসের পক্ষ থেকে 11% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিজেপির পক্ষ থেকে বিনয় কুমার বিশ্বাস 34% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মধুপর্ণা ঠাকুর 49% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিধানসভাটি হারাতে চলেছে বিজেপি। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে এই বাগদা বিধানসভাটি উপনির্বাচনের মাধ্যমে বিজেপিরা হারাতে চলেছে তাদের নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের মাধ্যমে। তাই আমরা দেখলাম এই বিধানসভাটি পুনরায় টিএমসির দখলে আসতে চলেছে। পরবর্তী হলো রানাঘাট দক্ষিণ উপনির্বাচন কেন্দ্র, যেখানে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করেছেন মনোজ কুমার বিশ্বাসকে এবং টিএমসির পক্ষ থেকে মুকুটমণি অধিকারী, তিনি ছিলেন এর আগেবারের প্রার্থী বিজেপির পক্ষ থেকে। তিনি বিজেপি দলকে পদত্যাগ করেন এবং টিএমসিতে যোগ দেন, তাই পুনরায় উপনির্বাচন হওয়ার সংকেত পায় এই বিধানসভা কেন্দ্রটি, যেখান থেকে সিপিআইএম প্রার্থী করেছেন অরিন্দম বিশ্বাসকে। সেখানে দেখব 2021 সালে কারা জয়লাভ করেছিল। 2021 সালে এই আসনটি বিজেপি জয়লাভ করে, যেখানে প্রার্থী হিসাবে ছিলেন মুকুটমণি অধিকারী। প্রায় 49% তিনি ভোট পায় এবং জয়লাভ করেন, যেখানে টিএমসির পক্ষ থেকে বার্নালি দে রয় 1,02,000 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকে, প্রায় 42% ভোট, এবং সেখান থেকে সিপিআই ভোট পায় প্রায় 15,000 মতো, যেটি মোট শতাংশের 6%। 2024 জনমত সমীক্ষা অনুযায়ী বা বিশেষজ্ঞদের মতামত অনুসারে বিজেপি শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির, এবং তৃণমূলের মুকুটমণি অধিকারী প্রায় 47% ভোট পেয়ে তিনি এই বিধানসভাটি উপনির্বাচনের মাধ্যমে পুনরায় জয়লাভ করবেন, যেখানে সিপিআইএম প্রায় 6% ভোট পেয়েছিল 2021 বিধানসভাতে, কিন্তু এবারে কিছুটা ব্যাকফুট থেকে ফ্রন্টফুটে এসে কিছুটা জোর দিয়ে 17% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে মুকুটমণি অধিকারী 51,000 ভোটে লিড দেবেন এবং এই কেন্দ্রটি পুনরায় মুকুটমণি অধিকারী তৃণমূলের হয়ে জয়লাভ করে তৃণমূলের ঝোলায়, অর্থাৎ তৃণমূলের আরও একটি বিধানসভা যোগ হতে চলেছে। তাহলে আপনারা দেখলেন এই ভিডিওর মাধ্যমে 2024 উপনির্বাচনে 4টি আসনই তারা আবার পুনরায় নিজেদের ঝোলাতে, অর্থাৎ নিজেদের হতে চলেছে, অর্থাৎ টিএমসি আরও 4টি সিট বাড়তে চলেছে। আপনারা দেখলেন তাহলে এই ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আরও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবং আমার যে ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ জানাই কভার নিউজ টিমের পক্ষ থেকে।